প্রথমবার বড় ফুফু শাশুড়ি আমার মুখ দেখতে এসে মাকে বললেন, শাশুড়ি মাকে বললেন, বাহ, খুব সুন্দর বউ এনেছো তো আলো, মাশাল্লাহ। তা বউকে কি কি গয়না দিলে আনিস? আমার শ্বশুরকে উদ্দেশ্য করে বললেন। বিয়েতে তো আর আশা হলো না। মা আমাকে ইশারা করলেন। আমি উঠে গিয়ে আলমারি থেকে গয়নাগুলো নিয়ে আসলাম। ফুপু দেখে বলল, ভালো, খুব সুন্দর হয়েছে। আমার শ্বশুর হাসতে হাসতে বলল, তা তুমি ঠিকই বলেছ আপা, অনেকগুলো টাকা বের হয়ে গেল। ছেলের বউকে সাজাতে গিয়ে পথের ফকির হয়ে গেছে। আমার শাশুড়ি আবার বলে উঠল, ওর বাড়ি থেকেও একটা পাতলা চেন আর দুগাছা চুড়ি দিয়েছে। আমি মৃদু হেসে ফুপুকে বললাম, ফুপু এগুলো আমার গয়না, মানে আমার টাকায় শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়নি। ফুফু শাশুড়ি অবাক হয়ে গেল। মানে দীপ্তি, তুমি কি বলছো? এগুলো আমি নিজে অর্ডার করে এনেছি। শাশুড়ি মা গর্জে উঠলেন। তা তো মা আপনি আনতেই পারেন। উপরের দিকে তাকিয়ে বললাম, আমার দেনমোহর ছিল 15 লাখ টাকা, উসুল দেখানো হয়েছে 10 লাখ টাকা, কিন্তু আমি তো হাতে কোনো টাকা পাইনি। এই টাকায় গয়না হিসেবে কেটে নেওয়া হয়েছে। তার মানে তো এগুলো আমার টাকায় কেনা গয়না, এগুলোর আপনাদের বাড়ি থেকে দেওয়া হয়নি। বরং আমার বাবা মা যা দিয়েছে সেটা নিঃস্বার্থভাবে খুশি মনে দিয়েছে। ফুপু স্তব্ধ, শাশুড়ি নির্বাক। আমি জানতাম এর ফল ভালো হবে না। তুমি এটা কেন বললে? আমার স্বামী বলল। বাবা মাকে ফুপুর সামনে ছোট করলে কেন? আমি সত্যি কথা বলেছি। তাছাড়া এখানে 10 লাখ টাকার গয়নাও নেই, অনেকটাই কম আছে। তোমার সন্দেহ হলে চলো যাচাই করি। রিয়াদ চুপ করে গেল। আমাকে নিয়ে তাদের সালিশ জমল না। পরদিন অফিস থেকে আসা মাত্রই তানিয়া, মানে আমার ননদ, বলল, ভাবি আমার সন্ধ্যার চা বানিয়ে দাও এখনই। আমি বললাম, ফ্রেশ হয়ে দিচ্ছি ননদিনী, এত কথা বলো কেন? এখন বলেছি মানে এখনই দাও, সরাসরি তুমি রান্নাঘরে যাও। ওর কণ্ঠে আদেশ, যেন আমি চাকর। মেজাজ খারাপ হয়ে গেল। ও সারাদিন বাড়িতেই থাকে, অনার্স শেষে বাড়িতেই বসে আছে, আর পড়ার ইচ্ছে নেই, চাকরি করার ইচ্ছে নেই, বিয়েরও ইচ্ছে নেই। ঘরের কোনো কাজে সে হাত লাগায় না, এমনকি তার বিছানাটা পর্যন্ত গুছিয়ে দিতে হয়। আমি হাসি মুখে বললাম, আমি মাত্রই অফিস থেকে ফিরলাম, সারাদিন প্রচুর ধকল গেছে। তোমার ভাই অফিস থেকে আসলেই তড়িঘড়ি করে চা বানিয়ে দেই সে, আমি যত ব্যস্তই থাকি না কেন। আমি না আসলে তোমার মা বানিয়ে দেয়। আমার বেলায় উল্টো হবে কেন? আমিও তো অফিস করে কষ্ট করে আসি। এখন কি আমার মেয়ে তোমাকে চা বানিয়ে খাওয়াবে বৌমা? বাবা চিৎকার করে বললেন, ও তোমার একমাত্র ননদ, ও যা বলবে তোমার তা শুনতে হবে। সারাদিন বাড়িতে বসে থেকে হুকুম জারি আমি মানব না। মা তো সারাদিন রান্নাঘরে পড়ে থাকে, ও তো মাকে কিছু সাহায্য করতে পারে। ঘরের অর্ধেক কাজ তো আমি অফিস যাওয়ার আগেই করে যাই, আর ও চুপচাপ মোবাইল নিয়ে পড়ে থাকে। দীপ্তি, তুমি তোমার শ্বশুরের সাথে তর্ক করছো, বলে উঠল আমার শাশুড়ি মা। দুঃখিত মা, আমি কথাগুলো এভাবে বলতে চাইনি, কিন্তু আমার সঙ্গে তা নিয়ে যে ব্যবহার করেছে, আদর্শের সুরে কথা বলেছে, সেটা আমি মানতে পারিনি, মানতে পারবও না। পাশের ফ্ল্যাট থেকে আসা এক আন্টি তার মেয়েকে নিয়ে বলে উঠল, বৌমা তো ঠিকই বলেছে আলো, তানিয়াকে বলো একটু নড়চড়ে বসতে, কাজকর্ম করতে, সারাদিন তো গান শোনে আর মোবাইল টিপে। আমি মৃদু হেসে বললাম, ধন্যবাদ আন্টি, কিন্তু এটা আমাদের পারিবারিক বিষয়। আন্টি বোধহয় কিছু বুঝলেন, তারপর মৃদু হেসে চলে গেলেন। ঠিক আছে, আমার মেয়ের চা আমিই করে দিচ্ছি, আর তোমারটাও করে দিচ্ছি, গিলে শান্তি পাও। আপনি কতদিন করবেন মা? তানিয়াকে বলুন তাকে কিছু শেখান। আমি ঘরে চলে গেলাম, আর বুঝলাম আবারও ঝড় আসতে চলেছে। সেই রাতে আবার আমাকে নিয়ে সভা বসলো। আমার স্বামী আমাকে বলে উঠল, তুমি আমার বোনকে কাজ করতে বলেছ কেন দীপ্তি? এত বড় সাহস তোমার? একটা থাপ্পড় মেরে বাসা থেকে বের করে দিব। বাসা থেকে বের হয়ে যাও, বের হয়ে যাও, এ কথা আর বলবে না। যদি আমাকে এ বাসা থেকে চলে যেতেই হয়, তবে একেবারে ডিভোর্স নিয়ে চলে যাব। 2 দিন পর পর বাড়ি থেকে বের হয়ে যাও, বাড়ি থেকে বের হয়ে যাও, এই জপ মন্ত্র আমি শুনবো না। রিয়াদ নির্বাক। সে ভাবতেও পারেনি আমি ডিভোর্সের কথা তার বাবা মার সামনে এভাবে বলে ফেলবো। তোমার বোনের সাথে তর্ক করব না, তবে মনে রেখো, তোমার বোনকে যখন পাত্রপক্ষ দেখতে আসবে তখন কিন্তু আমি এক অকপটে বলে দেব, মেয়ে 1 কাপ চাও তৈরি করতে পারে না। তখন দেখব কিভাবে বিয়ে হয়। আমার বিয়ের সময় তো তোমার মা বোন খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করেছিল আমি পোলাও, বিরিয়ানি, কাবাব, ফুচকা, ফালুদা এগুলো বানাতে পারি কিনা। তাহলে তোমার বোনকে যখন দেখতে আসবে তখন না হয় সত্যিটাই বলবো। সবাইকে স্তব্ধ করে দিয়ে আমি ঘরে চলে এলাম। আবারও আমাকে নিয়ে সালিশ জমল না। সকালে আমি রেডি হচ্ছিলাম অফিসে যাওয়ার জন্য, এমন সময় মা এসে বলল, দীপ্তি আজ তোমার অফিসে যেতে হবে না। আমি বললাম, কেন মা? তোমার ছোট ফুপু শাশুড়ি খবর দিয়েছেন, উনি আসছেন।
ও একটু খুঁতখুঁতে, অনেক কাজ, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন না করলে খুব রাগ করবে। আর শোনো, অবশ্যই তুমি শাড়ি পরবে, তুমি বাড়ির বউ, মাথায় রেখো। এভাবে তো অফিসে ছুটি নেওয়া যায় না মা। যদি আগে বলতেন তাহলে ভেবে দেখতাম। আপনার ছেলে কি ঘরে বসে আছে মা? তাছাড়া আপনার মেয়ে আছে, সে সাহায্য করবে। তুমি আর রিয়াদ এক হলে, ও পুরুষ মানুষ, ও কেন ঘরের কাজ করবে? আর এসবের মধ্যে বারবার আমার মেয়েকে টানবে না। ওদের ফুপু আসছে, ওদের কোনো দায়িত্ব নেই মা। আমি পরের মেয়ে, আমি কেন অফিস বাদ দেবো? তাছাড়া আপনি গতকাল বললে তবে ভেবে দেখতাম। গতকাল তুমি যা দেখালে তাতে বলার মতো অবস্থা রেখেছিলে। তাও ঠিক, তবে আজ আমার অফিসে যেতেই হবে বলে বের হয়ে এলাম। অফিস থেকে ফিরে দেখি ড্রয়িং রুমে সবাই বসে আছে। এই বাড়িতে আমাকে নিয়ে সবার বসা যেন একটা অভ্যাসে পরিণত হয়েছে। আমার কেন জানি হাসি পেল। ছোট ফুপু বলে উঠল, তুমি তাহলে রিয়াদের বউ? জি, আমি সালাম দিলাম। কেমন আছেন ফুপু? ফুপু বলল, এই সালাম তোমার মুখ থেকে সকাল 11টায় শোনার কথা ছিল। দুঃখিত ফুপু, আসলে অফিসে অনেক জরুরি কাজ ছিল। কিছু মনে না করলে একটু ফ্রেশ হয়ে এখনই সবাইকে চা নাস্তা দিচ্ছি। এইবার ফুপুর মুখে একটু হাসি ফুটলো। চা খেতে খেতে ফুপু বলল, তুমি মেয়ে হিসেবে খুব একটা খারাপ না, শুধু চাকরিটাই সমস্যা। এই চাকরির জোরেই চাটাং চাটাং কথা বলো। আমি হেসে বললাম, ফুপু, এই যে চায়ের সঙ্গে পাটিসাপটা আর মিষ্টি খেলেন, এগুলো আমি অফিস থেকে নিয়ে এসেছি। যাই হোক, আপনারা না চাইলে চাকরি করব না। আপনি তো আমাকেই দেখতে এসেছেন, তাই না? হ্যাঁ, তোমার বাপ হুট করে তোমাকে তুলে দিয়ে গা ছেড়ে ফেললো। বিয়েতে তো আর আসার উপায় রাখলে না তোমরা। দুই পক্ষে রাজি না থাকলে আমি নিশ্চয়ই একা একা হেঁটে চলে আসতাম না। আমাকে মাফ করবেন। আচ্ছা ফুপু, আমার জন্য কি এনেছেন? হাসি মুখে বললাম, কি আবার আনবো? ভীষণ অবাক হলেন ফুপু। আপনি না বললেন আমাকে দেখতে এসেছেন? নতুন বউয়ের মুখ দেখে কিছু না কিছু দিতে হয়। আমার ফুপু তো রিয়াদকে দেখে ভালো ব্র্যান্ডের দামি একটা ঘড়ি দিয়েছে, তাই ভাবলাম আপনিও আমার জন্য স্পেশাল কিছু এনেছেন। সবাই চুপ হয়ে গেল। ফুপু খুবই বিরস মুখ নিয়ে ব্যাগ থেকে 500 টাকার একটা নোট দিলেন আমার হাতে। আমি সালাম করে ঘরে ফিরে এলাম। রাতে পানি খেতে উঠে দেখি মা ডাইনিং টেবিলে বসে আছেন। কি ব্যাপার, রাতে পানি নিয়ে শুতে পারো না? বদ অভ্যাস। সরি মা, খেয়াল করিনি। আপনার পাশে একটু বসি মা। অশান্তি তৈরি করে এখন তুমি আমার পাশে বসতে চাইছো? তুমি জানো তোমার ছোট ফুপু আমাকে কতগুলো কথা শুনিয়ে গেছে? তোমার শ্বশুর আমাকে বেডরুম থেকে বের করে দিয়েছে, কারণ ঘটক ধরিয়ে তোমাকে পছন্দ করে আমি ঘরে এনেছি। আমাদের সময় আমরা মাথা তুলে কথা বলতাম না। বুঝলাম যুগ পরিবর্তন ঘটেছে, তার মানে তো এই নয় সব বদলে দিতে হবে। তোমার ননদ 1 কাপ চা চাইলে তুমি রেখে যাও, গয়না, দেনমোহর, ডিভোর্স পর্যন্ত নিয়ে যাও। তোমার শ্বশুর দিনরাত আমাকে কথা শোনাচ্ছে। শোনো দীপ্তি, আমরা এসব মেনে চলেছি। ননদ ননাসের শুধু খাবার দাবার না, কাপড় পর্যন্ত ধুয়ে দিয়েছি। আরও কত কী করেছি, কত কিছু সহ্য করে এত দূর পর্যন্ত এসেছি। তোমাদেরও মানতে হবে। আমি শেষবারের মতো বলে রাখছি, আমি অশান্তি চাই না। আমি মায়ের হাত চেপে ধরে বললাম, সংসারে অশান্তি চান না বলেই তো এত বছর ধরে সব সহ্য করেছেন। কি পেয়েছেন বিনিময়ে? বাবা রোজ আপনাকে কথা শোনায়। আপনার ননদরা আসলে আপনি ভয়ে ততষ্ট হয়ে থাকেন। আপনার ছেলে মেয়ে আপনাকে মানে না। কেন মা? আপনি তো সারা জীবন দিয়ে যাচ্ছেন, বিনিময়ে কি পাচ্ছেন? লাঞ্ছনা, গঞ্জনা, অপমান আর অবহেলা। মা কান্না কণ্ঠে বলে উঠল, আর এগুলো দেবার জন্য তুমিও চলে এসেছো? মনে হচ্ছে এখনই কেঁদে ফেলবেন। একদম না মা, আমাকে আপনার মেয়ে মনে করবেন। কোনো অপদার্থ মেয়ে নয়, আমি আপনার যোগ্য মেয়ে হতে চাই। সে রাতে আমরা ঘণ্টাখানেক কথা বললাম। পরদিন সকালে রিয়াদ যখন কাপড় চোপড়ের জন্য চিৎকার করছে, তখন মা বলল, এতদিন তো তোর কাপড় চোপড় আমি ঠিক করে দিয়েছি, তারপর বৌমা করে দিয়েছে। তোর কাজ তুই নিজে করতে পারিস না? তোর হাত তো ভাঙা না, তুই তো ল্যাংড়া না। মায়ের মুখে এই ধরনের কথা শুনে রিয়াদের মুখ হা হয়ে গেল। আমি চুপ করে শুনছি। তারপর মা তানিয়া তানিয়া ডাকতে ডাকতে তানিয়া রুমে চলে গেল। তানিয়া, এই তানিয়া, নবাবজাদি। তানিয়া দরমর করে উঠে বসলো। কি হয়েছে মা? আমি এত সকালে নাস্তা খাই না, তুমি জানো না? দিলে তো আমার ঘুমটা নষ্ট করে। বের হয়ে যাও আমার ঘর থেকে। প্রচণ্ড বিরক্ত হয়ে তানিয়া বলল, তোকে নাস্তা খেতে বলিনি। তাড়াতাড়ি উঠে টেবিলে নাস্তা রেডি কর। তোর ভাইয়া ভাবি দুজনেই অফিস যাবে। সারাদিন ওরা গাধার খাটুনি খাটবে, আর তুই পড়ে পড়ে ঘুমাবি বেলা 12টা পর্যন্ত। তা তো হয় না। আমি পারবো না বাবা। ও বাবা, দেখো তোমার বউর মাথা নষ্ট হয়ে গেছে। ঠাস করে একটা চড়ের শব্দ শুনলাম। আমার মনে হয় তার মধ্যে বাবা সেখানে পৌঁছে গেছে এবং কিছুটা ভড়কে গেছে। আমার মুখে মুখে তর্ক, আর একটাও কথা আমি শুনতে চাই না। আমার হাতে হাতে এখন থেকে কাজ করবি। খাবার টেবিলে সবাই নির্বাক। আমি আর রিয়াদ বের হয়ে গেলাম অফিসের উদ্দেশ্যে। বাড়ি ফিরে দেখি ছোট ফুপু, বড় ফুপু দুজনেই এসে উপস্থিত। সম্ভবত বাবা খবর দিয়েছেন, আজকের সালিশটা আমাকে নয়, মাকে নিয়ে।
আমি মায়ের পাশে গিয়ে বসলাম। এই মহিলাকে আমি রাখবো না, এই বয়সে পাখনা গজিয়েছে, লাথি মেরে বাড়ি থেকে বের করে দেব। আমার শ্বশুর গর্জে উঠলেন, মা আপনি ব্যাগ গুছিয়ে নিন, আর সাথে এই বাড়িতে আপনার হাতে যা যা গোছানো হয়েছে সব গুছিয়ে নিন। আমি একটা পিক আপ বা একটা ট্রাক ব্যবস্থা করছি। সংসার একদিনে হয়নি, পুরুষ মানুষ বাড়ি বানায়, কিন্তু সেই বাড়ি কে মায়া মমতা যত্ন দিয়ে আলোকিত করে তোলে একজন নারী। আপনি সব কিছু গুছিয়ে নিন, আমি আর আপনি একসাথে বাড়ি ছেড়ে যাব। তখন রিয়াদ বলে উঠল, তুমি বাড়ি ছাড়বে মানে? তোমাকে তো কেউ কিছু বলেনি। আজকে তোমার বাবা তোমার মাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। তুমিও সেদিন আমাকে একই কথা বলেছ। আমিও যখন মায়ের অবস্থানে যাব তখন সত্যি হয়তো আমাকে বাসা থেকে বের করে দিবে। তো এত বছর অপেক্ষা করার কি দরকার, এখনই বের হয়ে যায়। হঠাৎ ছোট ফুপু শাশুড়ি বলে উঠল, এই মেয়েটা খুব বেয়াদব। আমি সেদিনই বুঝেছিলাম একটা অসভ্য পরিবার থেকে উঠে এসেছে, বাবা মা কিচ্ছু শেখায়নি। হঠাৎ মায়ের কি জানি হলো, তিনি গর্জে উঠলেন, চুপ করো রাহেলা, এই সংসার আমার, এখানে সব কিছু আমার কথাতেই চলবে। আমার বাড়ির বৌমাকে তুমি এভাবে অপমান করতে পারো না। এই মুহূর্তে এই বাড়ি থেকে তোমরা চলে যাবে, এটা আমাদের একান্তই পারিবারিক ব্যাপার। আমার শ্বশুর তখন চিৎকার করে বলে উঠল, আলো, আমার উপর চিৎকার করবে না। এতদিন তোমার সব অত্যাচার আমি মুখ বুজে সহ্য করেছি, বুঝতে পারিনি যে আমার উপর এত অত্যাচার করা হচ্ছে। ভাবতাম এটাই নিয়ম, সবাই এভাবেই মেনে নেয়, এটাই বিধান। বিয়ের সময় আমার বাবা তোমাকে 5 লাখ টাকা যৌতুক দিয়েছিল, সাথে ফার্নিচার। মনে আছে সে কথা? সেই 5 লাখ টাকা হিসাব করলে এখন কত বাড়ে? পারলে সেটা তুমি আমাকে ফেরত দাও। এই সংসারের প্রতিটা জিনিস আমার হাতে সাজানো। অতএব আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। তুমি তোমার বেয়াদব ছেলে মেয়ে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাও। তুই আমার ভাইয়ের সাথে চিৎকার করছিস? ছোট ফুপু তেড়ে এলো আমার শাশুড়ির দিকে। ছোট ফুপু হয়তো কল্পনাও করেনি থাপ্পড়টা এত জোরে খাবেন তিনি। মা আঁচলে হাত মুছতে মুছতে বলল, এই থাপ্পড়টা অনেক আগেই দেওয়া উচিত ছিল। 1 মিনিটের মধ্যেই দুই ফুপু বাড়ি থেকে বের হয়ে গেল। মা শান্ত গলায় বললেন, রিয়াদ, আগামী 1 মাসের মধ্যে তোর বোনের বিয়ের ব্যবস্থা কর। এই জঞ্জাল আমি ঘরে রাখবো না। আর তুইও তোর বউ দরকার হলে আলাদা হয়ে যা। আমার স্বামীর গর্জন আমি ঠিক সামলে নেব। বাবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমার আসলে দীর্ঘদিনের জমে থাকা আগুন এখন বিস্ফোরণ হয়েছে। দিন 7 পর একদিন ছুটির দিন। বাসার সবার অন্যরকম একটা অবস্থা। আজকের বাজার রিয়াদ করেছে। বাবা বারান্দায় ফুল গাছে পানি দিচ্ছে, আর তানিয়া ঘর পরিষ্কার করছে। মা আমার দিকে তাকিয়ে বলল, যথেষ্ট হয়েছে, এখন যাও, ঘরে গিয়ে তৈরি হও, সুন্দর করে রেডি হও। বাকি কাজ আমি শেষ করছি। তবে শাড়ি পরতে হবে না, তোমার যা ভালো লাগে সেভাবেই সুন্দর করে রেডি হও। তোমার দুই ফুপুকে তাদের পরিবার সহ দাওয়াত করেছি। তাদের দেখা দরকার আমার শিক্ষিত চাকরিজীবী বৌমাটা কত গুণবতী। তাদের দেখাবো আমার ঘরবন্দি আলোর দীপ্তিটা কেমন। আমি হেসে রান্নাঘর থেকে বের হয়ে গেলাম। এবার সত্যিই ঘর আলোয় ভরে উঠেছে।